15 বছরের একচ্ছত্র আধিপত্যের পতন পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেন এক রাতের মধ্যে ঘটে গেল শতাব্দীর সবচেয়ে বড় রাজনৈতিক ভূমিকম্প। যে ভবানীপুরকে বলা হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভেদ্য দুর্গ, সেখানেই তিনি মুখ থুবড়ে পড়লেন। আর ওপারে এই ক্ষমতার পালা বদলের রাতেই বাংলাদেশ সীমান্তে হঠাৎ জারি করা হলো সর্বোচ্চ সতর্কতা। টহল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিপি। কিন্তু কেন, হঠাৎ কি এমন ঘটল যে রাতের অন্ধকারে বিজেপিকে এমন অ্যালার্ট পজিশনে যেতে হলো? থালাপতি বিজয় তামিল চলচ্চিত্রের এক আলোড়িত নাম। আকাশ ছোঁয়ার জনপ্রিয়তার লোকসভা নির্বাচনের আগেই নিজের রাজনৈতিক দল গড়ে নিজের ভক্তদের বড় চমক দেন দক্ষিণ ভারতীয় সিনেমার এই সুপারস্টার। இப்படிப்பட்ட ஒரு எமோஷனலான ஒரு எலெக்ஷனை தமிழ்நாடு இல்ல இந்தியாவே பார்த்திருக்காது। রাজনীতির ময়দানে নাম লেখানোর পর থেকেই ভারত জুড়ে তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ভারত ছাড়াও বিনোদন প্রেমী দর্শকদের কৌতূহল ছিল এই অভিনেতাকে ঘিরে। ஆனா உண்மையான காங்கிரஸ் யாரு பக்கம் நிக்குது? நம்ம பக்கம் நிக்குது। প্রথমবারই নির্বাচনে এসে মুখ্যমন্ত্রী পদে আসীন হতে যাচ্ছেন তিনি। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম টিভিকে সরকার গঠনের পথে এগিয়ে আছে। இது ஒரு அதிசய எலெக்ஷன், 50 வருஷத்துக்கு ஒரு வாட்டி நடக்கிற ஒரு எலெக்ஷன் மாதிரி। আমি তো আগেই বলেছিলাম এদের যে ঔদ্ধত্য, এদের যে মানুষের সঙ্গে ছলচাতুরি, এদের যে মানুষকে 1,500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পাই দিয়ে 1,20,000 টাকার আবাসনের ঘর পাই দিয়ে আর কিছু ওল্ড এজ পেনশন পাই দিয়ে এরা যেভাবে মনে করছিল যে মুসলমান সম্প্রদায়ের মাথা কিনে নিয়েছি, আজকে মুসলমান সম্প্রদায়ের মানুষ তাদের নিজের মান সম্মান রক্ষা করেছে এবং কে ক্ষমতায় এসছে সেটা দেখার দরকার নাই। একটা স্বচ্ছ ভাবমূর্তির সরকার গঠন হোক বাংলায়, আর এরা যদি আবার ওই রাস্তায় হাঁটে আবার এদেরকেও ছুঁড়ে ফেলবে বাংলার মানুষ। বাংলার মুসলমানরাই এদের বিরুদ্ধে এককাট্টা হয়ে। 4 মে 2026 পশ্চিমবঙ্গের ইতিহাসের এক ঐতিহাসিক দিন। বাংলা জয় করল ভারতীয় জনতা পার্টি। পদ্মাসনে পশ্চিমবঙ্গ 203, এই মুহূর্তে 203টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। আর শুধুমাত্র জয় নয়, রীতিমতো একটা ঝড় এসেছে বাংলার রাজনীতিতে। এতদিন ধরে সবাই এটাই ভেবে এসেছিল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি, এত সহজে এই ঘাঁটি ভাঙা যাবে না এবং বিজেপির জন্য এটা একটা হিউজ চ্যালেঞ্জ ছিল। কিন্তু আজকের দিনের রেজাল্ট পুরোপুরি উল্টো কথা বলছে। দুটো বাদে প্রায় প্রত্যেকটা এক্সিট পোলের রেজাল্ট হুবহু মিলে যাচ্ছে। অনেকেই আবার তৃণমূলের এই হারকে মমতা ব্যানার্জির পতনের কারণ হিসাবে দেখছেন। কিন্তু কেন? যে মমতা ব্যানার্জি 2021 সালেও এই পশ্চিমবঙ্গে 294টির মধ্যে 210টিরও বেশি আসনে জিতেছিলেন, আজ তার দল 100র গণ্ডিও পেরোতে পারেনি। এর কারণ কি? শুধুই কি হিন্দু মুসলিমের রাজনীতি, নাকি এর পেছনে জড়িয়ে রয়েছে আরও বড় কারণ? নমস্কার, আমি রয়েছে মিঠুন, আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। এই বছর ভোটে আমরা কথা দিয়েছিলাম আমরা কোনো দলের হয়ে প্রচার করব না, কারণ আমার বিশ্বাস ছিল বিগত কয়েক বছর ধরে বাংলার মানুষের সাথে যে পরিমাণে দুর্নীতি হয়েছে তাতে আলাদা করে প্রচারের কোনো প্রয়োজন নেই। স্বাধীনতার পর থেকেই 79 বছরে প্রথমবার বাংলায় সুষ্ঠুভাবে ভোট হয়েছে। বাম আমল বলুন বা তৃণমূল আমল, বহুবার অভিযোগ উঠেছে যে বাংলায় ভোট মানেই হিংসা, বুথ দখল আর খুনোখুনি। এই প্রথমবার বাংলার মানুষ স্বাধীনভাবে তাদের মতামত জানাতে পেরেছেন, তাই এই জয় ঐতিহাসিক। তো চলুন জেনে নেই কেন আজ বাংলার মানুষ মমতা ব্যানার্জির দিক থেকে মুখ সরিয়ে নিয়েছেন। তবে শুরুতেই বলে দেই, আমরা কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্টার নই। এই ভিডিওতে আমরা যে সমস্ত তথ্য দেবো সেগুলো নিউজ মিডিয়া থেকে কালেক্ট করা। আজকের দিনে তৃণমূল কংগ্রেসের এই হারের কারণ জানতে গেলে আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে, বিশেষ করে 2021 সালের দিকে। এই সময় তৃণমূল কংগ্রেস মোট ভোটের প্রায় 48% পেয়ে জয়ী হয়েছিল। বিজেপির ভোট ছিল 38%-এর কাছাকাছি। এই 10% গ্যাপটাই একটা বড় গেম চেঞ্জার ছিল। সে সময় অনেকেই কিন্তু এই 38% ভোটকে অনেক ছোট নজরে দেখেছিলেন। কিন্তু এই ভোটের সংখ্যাটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়। মাত্র 5 বছরের মধ্যে বিজেপি তাদের প্রায় শূন্য ভোট থেকে এই 38%-এ পৌঁছে গিয়েছিল। মানে একটা হিউজ বেস তাদের অলরেডি তৈরি হয়ে গিয়েছিল, শুধুমাত্র বাকি ভোট তাদের একত্রিত করা বাকি ছিল। এই 2021 থেকে 2026 সালের মধ্যে সেই বাকি ভোটটাও বিজেপি নিজেদের কুক্ষিগত করে নেয়। আর এই সময়ের মধ্যে সবচেয়ে বড় যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে মানুষের মাইন্ডসেট। ইভেন 2024 সালেও বিজেপি এই রাজ্যে
তৃণমূলের থেকে অনেকটাই পিছিয়ে ছিল। সুতরাং হিন্দু মুসলিম রাজনীতি যদি ফ্যাক্টরি হতো তাহলে কিন্তু 2024 সালের লোকসভা ভোটে মমতা ব্যানার্জি এতটা এগিয়ে থাকতে পারতেন না। ইভেন বেশ কিছু রিপোর্টে এটাও বলা হয় 2024 সালে বিজেপি প্রায় 8.3% মুসলিম ভোট পেয়েছিল। আর এই কারণেই বলা হচ্ছে মমতা ব্যানার্জির হারের জন্য দায়ী ছিল শেষ 2 বছর, মানে 2024 থেকে 2026। অবশ্য কিন্তু এখানে ইলেকশন কমিশনের একটা বড় ভূমিকা ছিল। এবছর যেভাবে মিলিটারি স্কেলে সুরক্ষা দিয়ে ভোট করানো হয়েছে তাতে মানুষ নিজেদের মতামত স্বাধীনভাবে ইভিএম মেশিনে জানাতে পেরেছে। তবে এই হিউজ বিজেপির পক্ষে ভোটের কিন্তু কারণ হচ্ছে শেষ 2 বছর। বিশেষ করে চাকরি সংক্রান্ত ইস্যুটা কিন্তু একটা বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। এটা তো আমরা প্রত্যেকেই জানি যে বিগত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে সরকারি চাকরির নিয়োগ প্রায় নেই বললেই চলে। যেটুকু বা চাকরি হয়েছে তার 90% ছিল দুর্নীতি। এই দুর্নীতির ইস্যুতেই 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। প্রাইমারির 32,000 চাকরি বাতিলের মামলা আজও কোর্টে চলছে। আর যখন এই মানুষগুলো তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ জানায়, মমতা ব্যানার্জির পুলিশ এই মানুষগুলোর উপরে লাঠিচার্জ করে, লাথি মারা হয় শিক্ষকদের। আর এই ঘটনা সেদিন নিউজ মিডিয়ার মাধ্যমে গোটা বাংলা দেখেছিল। কিভাবে যোগ্য প্রার্থীরা মার খেতে খেতে রাস্তায় লুটিয়ে পড়ছিল, তাদের চোখের জল বাংলার মানুষের মনে আলোড়ন সৃষ্টি করেছিল। এই সব কিছু মিলিয়ে সাধারণ মানুষের মনে একটা পারসেপশন ক্রিয়েট হয় যে তৃণমূল কংগ্রেসের সরকার শিক্ষিত বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে উদাসীন। আর এটা কিন্তু অনেকাংশে সত্যি প্রমাণ হয়েছে। একজন সাধারণ স্টুডেন্ট যে বছরের পর বছর ধরে চাকরির প্রিপারেশন নিচ্ছে, সে যখন দেখতে পায় যে তার ফিউচার আনসার্টেন হয়ে যাচ্ছে, তখন তার ফ্রাস্ট্রেশন শুধুমাত্র ব্যক্তিগত থাকে না, এই ক্ষোভটা সরকারের উপর রাগে কনভার্ট হয়। সেটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার, সব ক্ষেত্রেই সমান। এই রাগটা সাইলেন্ট হলেও কিন্তু ভীষণই পাওয়ারফুল। বর্তমানে আমাদের রাজ্যে প্রায় 1 কোটিরও বেশি বেকার যুবক যুবতী রয়েছে, যাদের বয়স 21 থেকে 25 বছরের মধ্যে। এদের ভোটের বেশিরভাগটাই 2026 সালের ভোটে বিজেপির দিকে শিফট হয়েছে। তৃণমূল কংগ্রেস একেবারে শেষ মুহূর্তে এসে চেষ্টা করেছিল শিক্ষিত বেকারদের নিজেদের দলে টানার। তারা 1,500 টাকা করে ভাতাও ঘোষণা করেছিল। কিন্তু বাংলার যুবক যুবতী একটা জিনিস বুঝে গেছে যে মাসে 1,500 টাকায় তাদের পরিস্থিতির উন্নতি হবে না। এই ঘটনার সাথে আপনি 2011 সালের ভোটের কিন্তু মিল পাবেন। প্রায় 34 বছরের বামফ্রন্ট শাসনকালে ঠিক একইভাবে সরকারের ভুল নীতির কারণে রাজ্যে বেকারত্ব চরম সীমায় পৌঁছে গিয়েছিল। শিক্ষিত বেকাররা সরকারের উপর রেগে গিয়ে 2011 সালের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢেলে ভোট দিয়েছিল। তৃণমূলের জন্য পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা দখল করা অনেকটাই সহজ হয়ে গিয়েছিল, ঠিক যেমনটা এবার বিজেপির সাথে হয়েছে। দেখুন, এখানে অনেকেই আপনারা বলতে পারেন যে তাহলে কি বিজেপি সেন্ট্রালে চাকরি দিচ্ছে? এটা অবশ্যই একটা আলোচনার বিষয়, কিন্তু আজকের আমাদের এই আলোচনার টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভোট। তো আমরা ওয়েস্ট বেঙ্গলের ভোট এবং এখানকার মানুষদের পার্সপেক্টিভ থেকে এগুলো বিচার করছি। এবার আসা যাক ভোটের স্ট্রাকচারের দিকে। এবারের ভোটে সবথেকে বড় যে পরিবর্তনটা দেখা গেছে সেটা হচ্ছে মহিলা ভোটার। এতদিন ধরে মহিলা ভোটার তৃণমূলের একটা স্ট্রেংথ ছিল। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো বিভিন্ন ওয়েলফেয়ার স্কিম, বিশেষ করে ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার, এগুলো কিন্তু তৃণমূল সরকার করেছিল। এই প্রকল্পগুলো যে শুধুমাত্র মহিলাদের আর্থিক সাহায্যই দিয়েছে তা কিন্তু নয়, তাদের একটা সাইকোলজিক্যাল সিকিউরিটিও দিয়েছিল। কিন্তু 2026-এ এসে এই জায়গায় একটা হিউজ চেঞ্জেস এসেছে। দেখুন, এই ওয়েলফেয়ার স্কিমগুলো তখনই কাজ করে যখন মানুষ এগুলো ফেয়ারভাবে পায়, কিন্তু এই স্কিমগুলোতেও প্রচুর পরিমাণে দুর্নীতির অভিযোগ রয়েছে। বেশিরভাগ মহিলাদের, বিশেষ করে গ্রামের দিকে মহিলাদের এই সুবিধা পেতে গেলেও তাদেরকে কাটমানি দিতে হতো, তৃণমূল পার্টির মিটিং মিছিলে জমায়েত করতে হতো, পার্টির লোকদের দাদাগিরি সহ্য করতে হতো। একজন মহিলা যদি মাসে 1,500 থেকে 1,700 টাকা পান, সেটা অবশ্যই তার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু সেই টাকার জন্য তাদেরকে যদি বারবার অফিসে ঘুরতে হয়, লোকাল লিডারদের সব কাজে তাদেরকে সাপোর্ট করতে হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এম্পাওয়ারমেন্টের জায়গাটা দুর্বল হয়ে যায়। ধীরে ধীরে সরকারের উপর একটা রাগ সৃষ্টি হয়, সরকারের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে শুরু করে। না, রাজনৈতিক তার চেয়ে অনেক বেশি আদর্শগত। খোদ বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের আসনেই হেরে গেছেন একসময়ের তারই ছায়াসঙ্গী শুভেন্দু অধিকারীর কাছে। আর এই জয়ের পর শুভেন্দু অধিকারীর আসল রূপটা যেন আরও নগ্নভাবেই বেরিয়ে এসেছে। বিজয়ের উল্লাসে মেতে উঠে শুভেন্দু অধিকারী যে ধরনের মন্তব্য করেছেন তা রীতিমতো হাস্যকর এবং একই সাথে চরম ঔদ্ধত্যপূর্ণ। তিনি এই জয়কে সরাসরি হিন্দুত্বের জয় বলেই আখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, তিনি এমন এক কাল্পনিক দম্ভে ভুগছেন যে তিনি প্রকাশ্যে হুঙ্কার দিয়েছেন দিল্লি চাইলে নাকি কয়েক মিনিটেই বাংলাদেশকে দখল করে নিতে পারে। এখানেই থামেননি তিনি,
ইসরায়েল যেভাবে গাজাকে শিক্ষা দিচ্ছে, ভারতেরও নাকি উচিত বাংলাদেশকে ঠিক সেভাবেই শিক্ষা দেয়া। তার এই আস্ফালন দেখে রাজনৈতিক বিশ্লেষকরাও মুচকি হাসছেন। কারণ যে শুভেন্দু অধিকারী নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বারবার রং বদলান, দল বদল করে নিজের আঁখের গোছান, তার মুখে এমন ভূ রাজনৈতিক বীরত্বের কথা মানায় না। এটি মূলত তার উগ্র সমর্থকদের তাতানোর জন্য এক ধরনের সস্তা রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই নয়। নিজের ভেতরে কোনো গভীর রাজনৈতিক দর্শন না থাকলে নেতারা যেমন সস্তা হাততালির জন্য আবোল তাবোল বকেন, শুভেন্দুর এই মন্তব্যগুলো ঠিক সেই গোত্রীয়। তিনি হয়তো ভুলে গেছেন বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। আর এই ধরনের শিশুতোষ ও কুরুচিপূর্ণ উস্কানি কেবল তার রাজনৈতিক দেউলিয়াত্মকেই প্রমাণ করে। শুভেন্দু অধিকারীর এই লাগামহীন কথাবার্তা এবং পশ্চিমবঙ্গের কট্টরপন্থী হিন্দুত্ববাদী শক্তির এই ব্যাপক উত্থান শুধু কথার কথা হয়ে থাকেনি, এর প্রভাব সরাসরি এসে পড়েছে বাংলাদেশ ভারত সীমান্তে। 4 মে রাতে বিজেপির পক্ষ থেকে দেয়া এক বিশেষ বার্তায় জানানো হয়েছে, সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে তারা এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বিজেপির সদস্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে টহল দিচ্ছেন, নদীতে স্পিড বোর্ড নিয়ে নজরদারি চলছে এবং সীমান্তবর্তী রাস্তাগুলোতে কড়া চেকপোস্ট বসানো হয়েছে। হঠাৎ করে কেন এই সতর্কতা? বিশ্লেষকরা মনে করছেন পশ্চিমবঙ্গে ক্ষমতার এই পালাবদলের পর হিন্দুত্ববাদী শক্তির বিজয়ে ওপারে এক ধরনের মনস্তাত্ত্বিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে রাজনৈতিক রেষারেষি বা সহিংসতার আঁচ যেন কোনোভাবেই বাংলাদেশের ভেতরে এসে না পড়ে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। সবচেয়ে বড় ভয়টি হলো পুশ ইন বা জোরপূর্বক অনুপ্রবেশের ভয়। ওপারে যখন উগ্র রাজনৈতিক শক্তির আস্ফালন বাড়ে, তখন সাধারণ মানুষ বা সংখ্যালঘুদের উপর চাপ প্রয়োগ করে তাদের জোর করে সীমান্তের ওপারে ঠেলে দেওয়ার একটা নোংরা খেলা শুরু হতে পারে। বিজিবি মূলত সেই আশঙ্কা থেকে আগেভাগে এই কঠোর অবস্থান নিয়েছে, যেন সীমান্ত দিয়ে একটি মাছিও অবৈধভাবে গলতে না পারে। পশ্চিমবঙ্গের এই ফলাফলের পর সবচেয়ে বেশি উৎকণ্ঠায় রয়েছে সেখানকার সংখ্যালঘু মুসলিম সমাজ। গত 1 দশকেরও বেশি সময় ধরে মমতা রাজনীতির একটি বড় ভিত্তি ছিল এই মুসলিম ভোট ব্যাংক। মমতা বন্দ্যোপাধ্যায় তার শাসন আমলে ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা প্রদান, উর্দু ভাষাকে দ্বিতীয় ভাষার স্বীকৃতি, নতুন মাদ্রাসা ও হোস্টেল নির্মাণ সহ নানা উদ্যোগ নিয়েছিলেন। যদিও অনেক বিশ্লেষক এগুলোকে কেবলই ভোট টানা রাজনীতি হিসেবে দেখেছেন, তবুও মুসলিমরা মনে করতেন মমতার ছায়াতলে তারা অন্তত উগ্রবাদের হাত থেকে কিছুটা হলেও নিরাপদ। কিন্তু এবার নির্বাচনে সেই সমীকরণ পুরোপুরি ভেঙে গেছে। বিশ্লেষকরা বলছেন মুসলিমরা হয়তো ঢালাওভাবে মমতাকে ভোট দিয়েছেন, কিন্তু অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের ব্যাপক মেরুকরণের ফলেই বিজেপির এই অভাবনীয় উত্থান সম্ভব হয়েছে। আর এই নতুন সরকারের অধীনে শিক্ষা, কর্মসংস্থান এবং দৈনন্দিন জীবনে পশ্চিমবঙ্গ